আমি সুবর্ণা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমি এই যে এখন ব্লগটি শেয়ার করছি, এটি আমার প্রায় 5 মাস আগে ঘোরা থাইল্যান্ডের ব্লগ। তখন যেহেতু আমি ব্লগিং করতাম না, তাই আমার কাছে সেরকম ব্লগিংয়ের মতন কোনো ভিডিও নেই। বাট আমার ফোনে তোলা যে ছোট ছোট ভিডিওগুলো আছে, ভাবলাম সেটা দিয়েই আপনাদের সাথে একটা থাইল্যান্ডের ব্লগ শেয়ার করা যাক। তো এখন যে আপনারা ব্লগটা দেখছেন, এটা হচ্ছে ব্যাংকক ডে 1 ব্লগ। তো যেহেতু এই ট্রিপটা আমাদের মা বাবার সাথে ছিল, তাই আমরা প্ল্যানিং করেছিলাম ব্যাংককের যে সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে সেগুলো সবার আগে ঘুরবো, তারপর বাকি যে জায়গাগুলো সেগুলো যাব। তো সেরকম কথা মতোই আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে সব মন্দিরগুলো ঘুরতে বেরিয়ে পড়লাম। আর ঘুরতে ঘুরতে হঠাৎ শুরু হলো বৃষ্টি। যাই হোক, খুব বেশি জোরে বৃষ্টি না হওয়ার জন্য আমরা ছাতা নিয়েই সবার মতন মন্দিরগুলো ঘুরে দেখছিলাম। যাই হোক, ঘুরতে ঘুরতে তারপরে নানা রকম জিনিস মন্দিরের মধ্যে আমরা নতুন নতুন দেখলাম, সেগুলো আমরাও একটু ট্রাই করলাম। আর তারপরে আরেকটা জিনিস, এখানের মন্দিরগুলো আমার দেখা সমস্ত মন্দির থেকে ভীষণই আলাদা, যেন কোনো একটা রূপকথার জগৎ। এত সুন্দর সুন্দর বুদ্ধিস্ট টেম্পেল আমি এর আগে কখনো দেখিনি। দেখুন এই বুদ্ধটা কত ফুট লম্বা। আর এখন যেটি আমি বাজালাম, এটাকে বলা হয় টেম্পেল গং। এটি সাধারণত বুদ্ধিস্ট টেম্পেলেই দেখা যায়। আর আমরা যে অ্যালার্ম ব্যবহার করি, তারা সাধারণত এইগুলো ব্যবহার করে থাকেন তাদের কোনো কাজের শুরুতে বা সকালে ওঠার জন্য তারা এগুলো ব্যবহার করে থাকেন। দেখুন মন্দিরের ভেতরের এই বুদ্ধটা কত সুন্দর লাগছে, যেন পুরো সোনায় মোড়া একটি বুদ্ধ। যাই হোক, সব শেষে একটু ঘরে গেছিলাম ইভিনিংয়ে, গিয়ে দেখলাম ব্যালকনি দিয়ে ব্যাংকক শহরটাকে রাতের আলোয় খুব সুন্দর লাগছে। আর এই যে ক্লিপটায় দেখছেন, এটাই আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও প্রে করছে। ও যেই মন্দিরেই যায় না কেন অনেকক্ষণ প্রে করে। যাই হোক, এটি পরের দিন সকালে, যেদিনকে আমরা যাচ্ছিলাম সাফারি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। সেখানে গিয়ে নানা রকম পশু পাখি আমরা সব কিছুই দেখেছি, কিন্তু আমাদের সকালে যেহেতু বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ফার্স্ট যে শোটা ছিল সেটি ছিল এলিফ্যান্ট শো। অ্যাকচুয়ালি আমরা জানতামও না যে ওখানে যাওয়ার পর, টিকিট পাওয়ার পর আমরা জানতে পারলাম যে ওখানে নির্দিষ্ট টাইমেই শোগুলো থাকে, সেগুলো সেই টাইমেই হয়। তো আমরা জানতাম না যে সকাল 8:30 থেকে ওখানে এলিফ্যান্ট শো ছিল। তো আমরা আমাদের হিসাবে যখন বেরিয়ে পৌঁছলাম, দেখলাম তখন অলরেডি এলিফ্যান্ট শোটা শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, এই যে শোগুলো রয়েছে তো সেগুলোই আমরা দেখলাম। তো যাই হোক, এই শোটা আমরা সবাই মজা করলেও আমার মেয়ে কিন্তু এই শোটা দেখে ভীষণ ভয় পেয়েছে। কারণ ও তো আর এত বুঝতে পারছে না যে এটি একটা শো। চারিদিকে এত আগুন, এত কিছু দেখে ও খুব কান্নাকাটি করছিল। যাই হোক, এবার এসে গেছি আমরা যেখানে, আমার মেয়ে এগুলো দেখতে গেলো ভীষণ খুশি। দেখুন কীরকমভাবে ফটো তোলার জন্য পোজ দিচ্ছে মানুষের মতন। যাই হোক, এসব দেখার পরে এবার আমরা গেলাম ডলফিন শো দেখতে। কিন্তু ডলফিন শো দেখার শুরুতে যেই ইন্ডিয়ান গান স্টার্ট হলো, সেখানে উপস্থিত যত ইন্ডিয়ানস ছিল সবাই উঠে ডান্স করতে স্টার্ট করে দিল। এত গরম, এত লোক, কিন্তু ইন্ডিয়ান গান শুনে নিজেকে আর আটকে রাখতে পারেনি। যাই হোক, এবার ডলফিন শো শুরু হলো। এই শোটি তো আমার মেয়ের জন্য স্পেশালি আমরা চুজ করেছিলাম যে ডলফিন শোটা আমরা দেখবই। আর আরেকটা কথা বলে রাখি, এই পার্কগুলোর ভেতরে আপনি যখন টিকিট কাটবেন, তার সাথে আপনার ইনক্লুডিং লাঞ্চও থাকবে। তো এই যে ডলফিন শোটা আমরা দেখছি, আগের শোটা দেখে আমরা এই ডলফিন শো দেখার আগে আমাদের নির্দিষ্ট একটা টেবিল নাম্বার ছিল আর নির্দিষ্ট একটি জায়গা ছিল। মানে যারা যারা এই পার্কে আসবেন তাদের সবার জন্যই লাঞ্চের ব্যবস্থা থাকবে। তো আমরা সেখানে গিয়ে লাঞ্চ করে, সেই ক্লিপটা আমার কাছে নেই, তো সেখানে গিয়ে আমরা লাঞ্চ করে এখন এসেছি এই শোগুলো দেখতে। এখন বাজে প্রায় থাইল্যান্ডের টাইম দুপুর 3টে। তো যাই হোক, এইসব শো দেখতে দেখতে আমার মেয়ে, আমরা সবাই খুবই আনন্দ পাচ্ছি, খুবই মজা লাগছে। খালি বাচ্চাদের না, বড়দের জন্যও এই শোগুলো ভীষণ আনন্দদায়ক। আর এই ট্যুরটি যেহেতু আমার হাজব্যান্ড নিজেই প্ল্যানিং করেছিল, মানে আমরা কোনো ট্যুর বা ট্রাভেলসের আন্ডারে যাইনি, তো আমাদের নিজেরই এগুলো প্ল্যানিং করা। তো আপনাদের যদি কারোর আইটিনারিটা লেগে থাকে আমাকে জানাবেন, আমি কমেন্ট বক্সে অবশ্যই সেটি শেয়ার করব। এখন আমরা যেখানে আছি এটি হচ্ছে সাফারি পার্কের জঙ্গল সাফারি। মানে জঙ্গলের মাঝখান দিয়ে আপনাকে গাড়িটা নিয়ে যাবে, সমস্ত পশু পাখি আপনার পাশ দিয়েই যাবে। আপনি চাইলে কেজের মতন, মানে খাঁচার মতন গাড়িও নিতে পারেন,
কিন্তু বাচ্চা থাকার জন্য আমরা সেটি নিইনি, আমরা এরকম গাড়ি চুজ করেছি। এই দেখুন কি সুন্দর পাশ দিয়ে এখন ক্যামেল মানে উটগুলো হেঁটে যাচ্ছে। আর দূরে খেয়াল করে দেখবেন আরও অনেক গাড়ি যাচ্ছে আমাদের মতন। আর দূরে এই গাছটির ওপরে সাদা এরকম দেখে আমি ভাবলাম মনে হয় ফুল। মা কাছে জুম করতেই দেখি অসংখ্য পাখি, জানি না কি পাখি, কিন্তু দেখে আমার অনেকটা বকের মতনই লাগলো। এবার এখন আমরা জেব্রার এরিয়া দিয়ে যাচ্ছি। আর দুর্ভাগ্যবশত আমরা যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগেই এখানে সিংহের যে এরিয়াটা ছিল সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমরা সিংহের এরিয়াটা দিয়ে আর যেতে পারিনি। বাকি যেই পশু পাখিগুলো ছিল আমরা সেগুলো দেখেছি। আর এই দেখুন এখন কাকে দেখছি, এটি হচ্ছে ভাল্লুক, কালো ব্ল্যাক বিয়ার। তো আমার মেয়ে এটি দেখে একটু ভয় পেয়ে গেল, কারণ কি ও কখনো এত সামনে থেকে এরকম দেখেনি। যাই হোক, খুবই মজা হলো আজকের দিনটা। এবার আমরা লাস্ট যেটা গেলাম সেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল। এটি পাহাড়ের অনেকটা ওপরে ছিল, কিন্তু দেখুন শুরুতেই এত সুন্দর এটার এন্ট্রেন্সটা ছিল যে আমি মুগ্ধ হয়ে সেখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। এবার একটা তার সাইডেই হঠাৎ চোখ পড়লো যে অনেকগুলো মঙ্ক ওখানে ঢুকছে। তো আমরাও গেলাম, গিয়ে দেখলাম একটি পাহাড় কেটে একটি ছোট্ট বুদ্ধ মন্দির, কিন্তু এত অপূর্ব সুন্দর সেই বুদ্ধ মন্দিরের ভেতরে যে আমরা সেখানেই আধ ঘন্টা মতন বসে রইলাম। সেখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না। এখানের এক একটি মন্দির থেকে আরও সুন্দর। আপনি যেই মন্দিরেই যাবেন না কেন আপনার মনে হবে আপনি কোনো একটা অন্য দেশে আছেন। অবশ্য বটেই। এই দেখুন না, এই মন্দিরটার শুরুটাই কত সুন্দর, মনে হচ্ছে যেন কোনো একটা রূপকথার গল্প, কোনো একটা রূপকথার জগতে আমি চলে এসেছি। এখানে এত সুন্দর সুন্দর মন্দির দেখে আমরা তো খুশি হয়েই ছিলাম, সাথে আমাদের বাবা মাও ভীষণ খুশি হয়েছিল, কারণ তাদের মেন উদ্দেশ্যই ছিল যে ব্যাংকক বা থাইল্যান্ডের যে সুন্দর সুন্দর মন্দির আছে সেগুলো যাওয়া। তো মন্দির টন্দির সব কিছু ঘোরার পর আমরা লাঞ্চ করে চলে এসেছি হোটেলে, কারণ মেয়ের ইচ্ছে ছিল ও একটু সুইমিং পুলে স্নান করবে। তো স্নান করছে আর আমরা সবাই একটু ঘুরছি দেখছি। আমাদের হোটেলের যে সুইমিং পুলটা সেটা ছিল হোটেলের 12 তলায়, সেখান থেকেই এই ভিডিওটা করেছি। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে বিকালবেলা গেলাম মল, সবথেকে যে বড় মল সেটা হচ্ছে আইকনজিয়াম মল। সেখানে দেখুন ভেতরটাও কত সুন্দর। আর এখানে অনেক রকমের শপস আছে, ভেতরে আপনার ফাউন্টেন আছে আর অনেক কিছু আছে। এত বড় মল যে আমরা এটা পুরো ঘুরে শেষ করতে পারিনি, কারণ কি মলটি অনেক বড়। আমরা যতটা পেরেছি ততটা ঘুরেছি। এখন আমরা গেছি মলের যে বাইরের দিকে, সেখানে একটু ফটো সেশন করার জন্য। আর বলে রাখি এই মলের সামনে একটা মানে অনেকগুলোই ক্রুজ আছে, সেখানে আপনি ডিনার করতেও যেতে পারেন। সেটার জন্য আপনার আলাদাভাবে সেটা বুকিং করতে হয়। তো আমরা সেটা আর যাইনি, কারণ সেটা আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু আমরা প্যারেন্টস সাথে গেছি। তো সেটা আমাদের লিস্টে ছিল না। এবার সেই মলের সাথেই যে মার্কেট আছে আমরা সেখানে ঘুরছি। এখানে নানা রকমের থাইয়ের খাবার, থাই স্পেশাল নানা রকমের মোমো, যা যা স্পেশালিটি আছে, সব থেকে যে ফেমাস থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। সাথে নানা রকমের ক্যান্ডি, নানা রকমের ফ্রুটস, নানা রকমের ড্রেস, জুয়েলারি, ব্যাগস, ঘর সাজানোর জিনিস সব কিছুই ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে ফ্রিজ ম্যাগনেট আমি খুঁজছিলাম। তো আমরা এখানে দেখছিলাম যে ফ্রিজ ম্যাগনেট কোথায় পাবো। তো সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, নানা রকম সুন্দর সুন্দর জিনিস, পার্স, নানা রকমের ঘর সাজানোর জিনিস সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। এটি ওই মলের নিচেই একটি মার্কেট বসে সেখানে। আমি জানি না এটি প্রতিদিন বসে কিনা, কিন্তু যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে এটি বসেছিল। আর এটি হচ্ছে এখানে একটি ফ্লোটিং মার্কেট আছে, সেটির আদলেই তৈরি করা আর্টিফিশিয়াল ফ্লোটিং মার্কেট। এখানেও সব কিছুই বিক্রি হচ্ছিল এই ফুলগুলো সাজানোর জন্য, কিন্তু নানা রকমের থাই স্পেশাল খাবার দাবার ওখানে বিক্রি হচ্ছিল। আমরা এবার বেরোনোর শেষে একটুখানি মলটা ভালো করে আবার ঘুরে নিচ্ছি। আর আমি আমার মেয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। দেখুন মলটা তো এতই সুন্দর যে বলে বোঝানো যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।